চমকে দিলেন চন্দনা চন্দনা বাউরি, শালতোরার বিধায়ক, বাঁকুড়া জেলা থেকে নির্বাচিত হয়ে এসেছেন। দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। প্রথমবার শালতোরা থেকে নির্বাচিত হওয়ার পর পাদপ্রদীপের আলো এসেছিলেন। সংবাদ মাধ্যম তাকে নিয়ে প্রচুর আলোচনা করেছেন। দিনমজুরের কাজ করতেন, স্বামীর সঙ্গে হাত লাগিয়ে মিস্ত্রির যোগান হিসেবে কাজ করতেন। সেই মানুষটি বিধানসভায়, চন্দনা বাউরি পারবেন বিধানসভায় কাজ করতে? চমকে দিয়ে, সবাইকে চমকে দিয়ে একদিকে দিনমজুরের কাজ করেছেন, আরেকদিকে বিধানসভায় হাজিরা দিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন। সেই মানুষটিকে দ্বিতীয়বার শালতোরা নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছেন এবং তারপরেই বিধানসভায় সবাইকে চমকে দিয়ে একটা বক্তৃতা করেছেন, যে বক্তৃতাটা আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে শোনাবো। যে দেখুন, রাজ্যের বর্তমান সরকার কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন, অর্থাৎ বিধানসভায় সবার বক্তব্য লাইভ টেলিকাস্ট। আগে কি হতো, রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করলে তখন লাইভ টেলিকাস্ট করার অনুমতি দিয়েছিল তৎকালীন সরকার, তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবারের পরিবর্তনের সরকারে কিন্তু সব থেকে বড় পরিবর্তন যে আপনার এলাকার নির্বাচিত বিধায়ক আপনার জন্য কি কথা বলছেন, কি কাজ করছেন, আপনি কিন্তু ছোট্ট ছোট্ট করে আপনি ক্লিপগুলো দেখতে পারবেন ডিজিটাল মাধ্যমে, যে আপনার বিধায়ক আপনার এলাকার সংকট নিয়ে কী কাজ করছেন, কি কথা বলছেন, সেগুলো প্রত্যেকটা মিনিট টু মিনিট কিন্তু আপনি শুনতে পাবেন, দেখতে পাবেন। যেভাবে শালতোরার গরিবের থেকে গরিব প্রান্তিক মানুষগুলো, যাকে নির্বাচিত করে দ্বিতীয়বারের জন্য পাঠিয়েছেন চন্দনা বাউরি, চন্দনা বাউরির বিধানসভার ভেতরে পারফরমেন্স কি, সেইটা তাঁরাও দেখছেন, আমিও দেখছি, আপনারাও দেখছেন। যারা মিস করেছেন, আমি আজকে তাদের সবার জন্য চমকে দেওয়া চন্দনা বাউরির বিধানসভার, পরিবর্তনের বিধানসভার এই বাদল অধিবেশনে যে বক্তব্য রেখেছেন শোনাব। পশ্চিমবঙ্গ কিন্তু এমনি এমনি আমরা পাইনি। এই পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদানের মধ্যে দিয়ে আমরা এই পশ্চিমবঙ্গ পেয়েছি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, তাহলে আমরা এই পশ্চিমবঙ্গের এই যে সদন, এই সদনে আমরা বসে থাকতে পারতাম না। তাই আজকে ওনার আত্মবলিদান দিবসে আমি ওনাকে শতকোটি প্রণাম জানাচ্ছি। কি বললেন? কেন্দ্র বাজেটে দেখুন, এখানে পশ্চিমবঙ্গে ওনার জন্মস্থান এবং উনি পশ্চিমবঙ্গ বাঁচানোর জন্য লড়াই করেছিলেন। তাই ওনাকে এই সদন থেকে আমি সম্মান জানাবো। আপনি ঠিক করে দেবেন না আমি কোথায় গিয়ে সম্মান জানাবো। আমাদের এখানে একটি দিদিভাই বলছিলেন, বলছিলেন যে আমরা নাকি মুসলিমদেরকে প্রাধান্য দিইনি। তো আজকে এই যে লিস্টটা দেখছেন, নামের লিস্টটা, এখানে কিন্তু 12 জন আপনাদের মুসলিম ভাই বোনেদেরকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। শুনুন, আঙুল তুলে কথা বলবেন না, শুনুন। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ বর্তমানের সরকার। পশ্চিমবঙ্গের বর্তমানের সরকার, পশ্চিমবঙ্গের বর্তমানের সরকার হিন্দু মুসলিম করে না। তাই বারবার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের কথা বলেন এই সরকার। পশ্চিমবঙ্গ সরকার, বিগত দিনের যে পশ্চিমবঙ্গ সরকার ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন, আপনাদেরকে দুধের গাই বলতো এবং বলতো যে যে গরু দুধ দেয় তাদের কিন্তু লাঠি খাওয়া প্রয়োজন। আপনাদেরকে বারবার ব্যবহার করেছে আপনাদের সরকার, আপনাদেরকে বারবার ব্যবহার করেছে। এটা আপনি নিজে মুখে বলেছেন যে বারবার আপনাদেরকে ব্যবহার করা হয়েছে। সিপিএম আপনাদেরকে ব্যবহার করেছে, তৃণমূল আপনাদেরকে ব্যবহার করেছে এবং সেটা আপনি নিজে মুখে বললেন। আপনি নিজে মুখে বলেছেন, হ্যাঁ, আপনি নিজে মুখে বলেছেন যে আপনাদেরকে ভুল বুঝিয়ে বারবার আপনাদের ভোট ব্যাংক নিয়ে আপনাদের উপর ছল চাতুরি করেছে, আপনি নিজে বলেছেন। তো যাই হোক, আমাদের সরকার হিন্দু মুসলিমের সরকার নয়, আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশ, সবার বিকাশের জন্য আমাদের সরকার কাজ করেন। আপনি হয়তো জানেন যে এনডিএ সরকার এপিজে আব্দুল কালাম আজাদকে কিন্তু রাষ্ট্রপতি করেছিলেন। এটা মনে রাখেন। আপনি বলছিলেন না যে আমাদের মুখ্যমন্ত্রী হয়নি, প্রধানমন্ত্রী হয়নি, রাষ্ট্রপতি হয়েছেন, ঠিক আছে? তো যাই হোক, হিন্দু মুসলিমের কথা এখানে বলবেন না। আর একটা কথা বলছিলেন যে গোপাল মুখার্জির নামে যে রোড করা হয়েছে, শুনুন, গোপাল মুখার্জির নামে যে রোড করা হয়েছে, সেই রোড নিয়ে আপনি কথা বলেছেন। তো সেই রোড, এই যে গোপাল পাঠা বলে যাকে আমরা জানি, গোপাল মুখার্জি, ইনি যদি না থাকতেন তাহলে
রক্ষা করা যায়। তারপর বুলডোজারের কথা বললেন এখানে। আপনাদের সরকার যখন চড়াম চড়াম গুড় বাতাসা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, সেই তখন তো আপনারা কোথায় ছিলেন আপনারা? তখন তো কেউ বলেননি এই বিধানসভাতে যে না, বলবেন না, কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এখন রয়েছেন একজন আমাদের আগে মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম মহাশয়, বলেছিলেন যে দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করুন। কোথায় ছিল তখন আপনাদের মনুষ্যত্ব? কোথায় ছিল তখন আপনাদের হিন্দু মুসলিম? কেন বলেননি সেই সময় এই কথাগুলো? ভেবে চিন্তে বলবেন। আবার একজন বলছিলেন ডিম থেরাপির কথা। শুনুন, পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রিয় মানুষ, রাষ্ট্রবাদী মানুষ গণতন্ত্রকে সম্মান করে এবং গণতন্ত্রকে রক্ষা করেন। আর তার জন্যই আপনাদের উপরে লাঠি ঝেঁটা না ছুড়ে ডিম থেরাপি করছে, যাতে করে আপনাদের শরীরে আঘাত না হয়। আমাদের সরকার গণতন্ত্র প্রিয় সরকার, তাই এখনো পর্যন্ত আপনারা সুরক্ষিত আছেন। এর আগের দিন আমি বলতাম, মাননীয় অধ্যক্ষ মহাশয়, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন। যেদিন আপনি নির্বাচিত হলেন এবং চেয়ারে বসলেন, সেদিন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাকে বলতে বারণ করেছিলেন, তাই আমি বলিনি। আজকে বলছি, এই যে আমাদের মা, অভয়ার মাকে দেখছেন না, ইনি বসে আছেন এমনি বসে নেই চুপ করে, কারণ উনি গণতন্ত্র প্রিয় মানুষ। গণতন্ত্রকে উনি হত্যা করতে চান না, উনি আইন নিজের হাতে তুলে নিতে চান না। তাই উনি আজকে গণতন্ত্রের রাস্তাতে হাঁটছেন এবং ওনার মেয়ের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিকার চাইছেন এই গণতন্ত্রের মাধ্যমে। উনি যদি ইচ্ছে করতেন না, আপনাদের উপর চড়াও হতে পারতেন, আপনাদের উপর প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু উনি নেননি। এটাই হচ্ছে নতুন সরকারের গণতন্ত্রের যে নিয়ম, সেই নিয়ম আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। কি হয়নি এই পশ্চিমবঙ্গে? প্রত্যেকটা মানুষ কেন্দ্র সরকারের প্রত্যেকটি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে, রাজ্য সরকারের প্রকল্প এবং কেন্দ্র সরকারের প্রকল্প। আজ আবাস যোজনাতে স্বচ্ছতা নিয়ে আসার কথা কেন বলা হয়েছে? আজ আবাস যোজনা স্বচ্ছতার কথা এই জন্যই বলা হয়েছে, যাদের দুতলা দালান তারা বাড়ি পেয়েছে। যারা সংক্ষেপ করছি দাদা, সরি অধ্যক্ষ মহাশয়, কি বলেন, আমাদের যে আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়িতে অনেক দুর্নীতি হয়েছে আপনি জানেন, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন যে যারা প্রাপ্যদার তারা পায়নি। তো আমাদের সরকার এখন বর্তমানে, আমরা এখানে সরকারে আছি, আমরা তো চাইবো এর স্বচ্ছতা। যারা ডবল ঘর নিয়েছেন, যারা চুরি করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়, সেই তাদেরকেও চিহ্নিত করা হবে এবং তাদেরকে শাস্তি দেওয়ারও পরিকল্পনা আমাদের সরকার নিশ্চয়ই করবেন। কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে তাদেরকে জেলে ঢোকানো হোক, অনেকে যারা আছে চুরির সঙ্গে যুক্ত আছে তাদেরকে জেলে ঢোকানো হোক। তো সবাইকে যদি জেলে ঢোকাতে হয় বেছে বেছে চোরদেরকে চিহ্নিত করে, তাহলে মনে হয় পশ্চিমবঙ্গে মাননীয় অধ্যক্ষ মহাশয় আরো নতুন করে জেল তৈরি করতে হবে। এত চোর আছে এই পশ্চিমবঙ্গে।